রহমান রহিম। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ কথা বলবো ভারতীয় রেল টিকিট নিয়ে। অনেকে বলে থাকেন যে ভারতের রেল টিকিট পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া। আসলে ভাই কথাটা একবারে সত্য। আপনাকে কনফার্ম একটি টিকিট পাওয়ার জন্য কমপক্ষে 1 মাস আগ থেকে ট্রাই করতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি কনফার্ম টিকিট পেয়ে থাকেন তাহলে তো ভালো। অনেকে আবার টিকিট বুকিং করে, আরএসসি টিকিট বুকিং করে, তারপরে ওয়েটিং লিস্টে টিকিট বুকিং করে। আরএসিতেও কিন্তু কনফার্ম টিকিট হয়। এই ক্ষেত্রে আরএসি হচ্ছে রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন, অর্থাৎ কেউ যদি কনফার্ম টিকিটটা সে যদি কনফার্ম ক্যান্সেল করে তাহলে আরএসি থেকে তিনি কি করবেন, তিনি কনফার্ম টিকিটে চলে যাবেন। আর ওয়েটিং লিস্ট হচ্ছে ওয়েটিং লিস্ট টিকিট দিয়ে কিন্তু আপনি রেল ভ্রমণ করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে মনে করেন আপনি 23 নম্বর ওয়েটিং লিস্টে আছেন বা 20 নম্বর ওয়েটিং লিস্টে আছেন, এই ক্ষেত্রে কেউ যদি তার কনফার্ম টিকিট যদি কেউ ক্যান্সেল করে তাহলে যিনি আরএসসিতে আছেন তিনি কনফার্মে চলে যাবেন, আর ওয়েটিং লিস্টে যিনি আছেন উনি আরএসসিতে চলে যাবেন। এক্ষেত্রে 1 মাস আগে ওয়েটিং লিস্টের টিকিট কিনলেও কিন্তু আপনার টিকিট পাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো মনে করেন আপনি যদি টিকিট না পান, কনফার্ম টিকিট না পান বা আরএসসি যদি না পান, তাহলে কি আপনি ভারতের রেলে ভ্রমণ করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। আজ আমি আপনাদেরকে কয়েকটি টেকনিক বুঝিয়ে দেব। মনে করেন আগামীকালকে আপনি হাওড়া থেকে চেন্নাই যাবেন। হাওড়া হচ্ছে কলকাতা, হাওড়া থেকে আপনি চেন্নাই যাবেন। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে আগামীকাল যেহেতু আপনি ভ্রমণ করবেন, আজ ভোরবেলায় আপনাকে কি করতে হবে, প্রিমিয়াম তৎকালের জন্য আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আপনি ভোরবেলা দাঁড়িয়ে থেকে আপনি কি করবেন, তৎকাল টিকিটের জন্য দাঁড়াবেন। তৎকাল টিকিটে ফর্ম ফিল আপ করবেন এবং তাদেরকে দিবেন। দেওয়ার পরে ওরা যদি তৎকাল টিকিট থাকে তাহলে আপনাকে তৎকাল টিকিট দিবে। এই ক্ষেত্রে ভাড়াটা বেশি নেবে এবং কি কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন মনে করেন আপনাকে কনফার্ম টিকিট দিল না বা বললো যে টিকিট নাই, তাহলে কি বলবেন? একটা গোপনীয়তা বলছি, সেটা হচ্ছে আপনি বলবেন যে ভাইয়া ফরেন সিটিজেন ক্যাটাগরিতে কোনো টিকিট আছে কিনা। তখন তারা দেখবে যে ফরেন সিটিজেন কোটায় কোনো সিট আছে কিনা। যদি থাকে তারা অবশ্যই আপনাকে সিট দিবে। আচ্ছা, এখন মনে করেন সব কোটায় শেষ, আজকেও কিন্তু ইচ্ছে করলে আপনি ভ্রমণ করতে পারবেন, আগামীকালকেও কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন। আজকে কীভাবে, হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত বহু ট্রেন আছে, যেমন হাওড়া টু চেন্নাই, তারপরে শালিমার টু চেন্নাই বা অন্য জায়গায় পাশাপাশি কোনো স্টেশন, বা সাঁতরাগাছি থেকে চেন্নাই বা আশেপাশে কোনো স্টেশনে যায় আপনি যে কোনো একটা ট্রেনে চড়তে পারবেন। কীভাবে আমি আপনাকে বলি, আপনি 340 টাকা দিয়ে একটা জেনারেল টিকিট কেটে নেবেন, প্ল্যাটফর্মে যাবেন, ট্রেন দাঁড়ায় ট্রেনের একবারে পিছনে অথবা ট্রেনের একবারে সামনে গিয়ে দাঁড়াবেন। দেখবেন যে লাইনে অনেক লোক দাঁড়িয়ে আছে, আপনিও দাঁড়িয়ে যাবেন। আর সবসময় মনে রাখবেন যে এইগুলো নিয়ন্ত্রণ করে ইন্ডিয়ান রেলওয়ে পুলিশ। তো ট্রেন আসার পরে কি হবে, যে আগে থাকবে আগে আসবেন, তো আগে জেনারেল বগিতে ঢুকবেন, সিট পাবেন, বসে যাবেন। আরেকটা বুদ্ধি দিচ্ছি, যদি আপনি একবার পিছনে দাঁড়ান বা পিছনের সারিতে দাঁড়ান তাহলে কী বলেন, আপনার সিট পাওয়ার তেমন একটা সম্ভাবনা নেই। আপনি কি করবেন, ওই যে পুলিশের দায়িত্বে আছে ওই পুলিশকে বলবেন যে ভাইয়া আমি বাংলাদেশের নাগরিক, এই হচ্ছে আমার পাসপোর্ট, আমি চেন্নাই যাব, আমি ভারতের রেলে আর তেমন একটা চড়ে নেই, আমাকে যদি একটু আপনি বসে যাওয়ার ব্যবস্থা করে দিতেন। ওই পুলিশ কিন্তু এগুলো খুব খেয়াল করে। তখন পুলিশ আপনাকে কী বলবে, আপনি লাইন থেকে বাড়িয়ে আসেন, এই সাইডে দাঁড়ান, আপনাকে একবারে সামনে দিবে। যখন ট্রেন আসবে তখন পুলিশ সর্বপ্রথম আপনাকে কিন্তু ভিতরে যাওয়ার অনুমতি দিবে এবং আপনি সিটে বসে যাবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু বহু শত শত লোক কিন্তু ট্রেনে যাতায়াত করে, বা হাওড়া থেকে চেন্নাই, হাওড়া থেকে দিল্লি, হাওড়া থেকে বেঙ্গালুরু, হাওড়া থেকে মুম্বাই, হাওড়া থেকে জম্মু কাশ্মীর, লাদাখ, যেখানে বলেন, উত্তরপ্রদেশ, হাওড়াতে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে মনে করেন যে কোনো জায়গায় যায়।
এই পদ্ধতি হাজার হাজার লোক প্রতিদিন হাওড়াতে প্রায় 1 মিলিয়ন বা 10 লক্ষ লোক কিন্তু ট্রাভেল করে। দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আপনার একটু টাকা বেশি খরচ হবে। আপনি কি করবেন, এই যে জেনারেল টিকিটটা কিনলেন 340 টাকা দিয়ে, এটা দিয়ে আপনি কি স্লিপারে চড়ে যাবেন, ভাই স্লিপার বগিতে উঠে পড়বেন বা 3 টিয়ার এসিতে উঠে যাবেন। 2 টিয়ারের এসিতে উঠবেন না, কারণ হচ্ছে ভাড়া বেশি। 2800 রুপি, 2800 রুপির জন্য আরও ধরেন অর্ধেক বা আরও 2800 টাকা আপনার খরচ হয়ে যেতে পারবে, আপনার জরিমানা আসতে পারে। আপনি কী করবেন, স্লিপারে চলে যাবেন বা সবচেয়ে বেস্ট হচ্ছে 3 টিয়ার এসিতে উঠে যাবেন। উঠে যাওয়ার যখন ট্রেন ছেড়ে দেবে তখন কিন্তু টিটি আসবে। টিটি আসার পর আপনার কাছে টিকিট চাইবে। তখন বলবে যে আপনার টিকিট দেখান। টিকিট দেখলে সে বলবে তো ভাই এটা তো জেনারেল টিকিট, আপনি এখানে কেন উঠলেন? তখন টিটি কী করবে, বাধ্যতামূলক আপনার কী করে দেবে, আপনার জরিমানা করে দেবে। যেমন জেনারেল টিকিটে 3 টিয়ার এসিতে ভাড়া হচ্ছে 2000 রুপি, আপনাকে কী করবে, সে 3000 রুপি, টোটাল 3000 রুপি আপনার জরিমানা করে দিবে। এবং আগে হলো 340 রুপি, মোট 3440 রুপি আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে সে আপনাকে এখানে থাকতে দিবে। আচ্ছা, এখন তার কিন্তু কর্তব্য বেড়ে গেছে আপনার উপরে, তার দায়িত্ব বেড়ে গেছে, দায়িত্ব কর্তব্য দুইটাই বেড়ে গেছে। কী করবে সে, ভারতীয় রেলের একটা নিয়ম হচ্ছে যে যদি কেউ টিকিট কেটে ভ্রমণ না করে তাহলে তার সিটে কেউ বসতে পারবে না, অর্থাৎ আপনি ইচ্ছা করলে বসতে পারবেন। টিটির একটা হিসাব আছে, কে আজকে ট্রেনে জার্নি করতে আসে না, তখন টিটি কী করবে, আপনাকে ওই সিটে গিয়ে কিন্তু বসিয়ে দেবে। এরকম অনেক হয়, অনেক 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 হয় যে মানুষ টিকিট ক্যান্সেল করে না, অর্থাৎ ভ্রমণ করে না, কিন্তু সিটগুলো খালি যায়। টিটির হিসাব থাকে, টিটি আপনাকে ওইখানে বসিয়ে দেবে, তখন আপনি কিন্তু সুন্দর কি ভ্রমণ করতে পারেন। এই দুইটা টেকনিক অবশ্য আপনাকে মানতে পারেন, তাহলে আপনি যে কোনো দিন ভারতের রেলে আপনি ভ্রমণ করতে পারবেন। আমার কাছে একটা ভারতের রেলওয়ের একটা অ্যাপস আছে, যেটা দিয়ে আমরা দেখতে পারবো যে কোন কোন ট্রেন কোথা থেকে কোথায় যাচ্ছে প্রতিদিন। হ্যাঁ, সব কিছু দেখা যায় এখানে, এবং একটা ট্রেন কোন জায়গায় আছে, এই মুহূর্তে কোথায় আছে, 10 সেকেন্ড সে কোথায় যাচ্ছে, সব কিছু লাইভ টেলিকাস্ট হয়। বাংলাদেশে ট্রেনে ভ্রমণের জন্য একটা ট্রেন কোথায় আছে সেটা দেখার জন্য কিন্তু আপনাকে মেসেজ দিতে হয়, গ্রামীণ ফোন বা অন্যান্য অপারেটরের মেসেজ দিলে কিন্তু আপনার 7 টাকা 8 টাকা কেটে নিয়ে যায়, 10 টাকা কেটে নিয়ে যায়, কিন্তু তারা কিন্তু আপনাকে অ্যাডজাস্টিং লোকেশনটা বলতে পারে না। অনেক সময় কি হয়, মেসেজ আসে না, অনেক সময় তো আপনি কি বারবার মেসেজ দেবেন এখন ট্রেন, কিন্তু ওদের যে সফটওয়্যারে, ওই সফটওয়্যারে একবার ক্লিয়ার দেখা যায় ট্রেন কোথায় আছে, হ্যাঁ অবস্থান দেখা যায়। তাহলে কি বা কতক্ষণ লেট আছে, কতক্ষণ ফাস্ট চলতে আছে, বা আপনার যে ডেস্টিনেশন প্লেস লাস্ট প্লেসে চেন্নাই যেতে আপনার কতক্ষণ লেট হতে পারে, বা এইভাবে চলতে থাকলে ট্রেনটি কতক্ষণে গিয়ে চেন্নাই গিয়ে পৌঁছবে, সব কিন্তু ওই সফটওয়্যারে দেখা যায়। ঠিক আছে না, আমি আপনাদেরকে ওই সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো। এই সফটওয়্যারটি কিন্তু আমার ইন্ডিয়ান যে সিম আছে ওইটা দিয়ে কিন্তু রেজিস্টার করা। 15 জুলাইয়ের জন্য গত 3 তারিখ একটা টিকিট কাটি হাওড়া থেকে চেন্নাই, হচ্ছে রাত 11:45। দুঃখের বিষয় হচ্ছে আমি ওয়েটিং লিস্ট 24-এ আছি। এই 15 তারিখ আসার আগে জানি না আমার অবস্থানটা কোথায় হয়। ভাড়া কিন্তু ঠিকই 1900 রুপি কাটে নিয়ে গেছে। তো এখন কনফার্ম টিকিট পাবো কিনা বলতে পারি না, পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টিকিট কাটবেন বা টিকিটের ট্রেনের অবস্থান দেখবেন। চলেন, আমার কাছে ভারতের রেলওয়ের একটা অ্যাপস আছে, যেটা হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন। আমি এই অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পরে এইখানে দেখেন আমি আগে যে সার্চ দিয়েছিলাম হাওড়া জংশন থেকে এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, এখানে আমরা সার্চ দিয়ে ফাইন ট্রেন দিলাম, অর্থাৎ এই রুটে কোন কোন ট্রেন চলাচল করে। যেমন এখানে আছে মনে করেন যে প্রথমে হাওড়া জংশন থেকে চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেস এই 3টা আজকে লেটে ছেড়ে গেছে, এটা 3:52 ছেড়ে গেছে, 3:10-এ ছাড়ার কথা, 3:52 ছেড়ে গেছে। তারপরে এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, এটা রাত 11:45 ছেড়ে যায়। তারপর হাওড়া জংশন থেকে চেন্নাই এগমোর। চেন্নাই এগমোর হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের পাশে,
চেন্নাই একমর, বেশি দূরে না। এরপরে কন্যাকুমারী এত এক্সপ্রেস ট্রেন, এটা আপনার মানে 4টে, বিকাল 4টায় ছেড়ে যায়। শালিমার থেকে এমজিআর চেন্নাই সেন্ট্রাল উইকলি এক্সপ্রেস একটা ট্রেন শালিমার থেকে, এটা চেন্নাই সেন্ট্রালে যায়। তারপরে আছে এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস। এরপরে আছে সাঁতরাগাছি জংশন থেকে চেন্নাই সেন্ট্রালে যায় সকাল 9টায় এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ফেয়ার, সামার স্পেশাল। এরপরে হচ্ছে আপনার যায় সাঁতরাগাছি জংশন থেকে চেন্নাই এগমোরে যায় 5:55, বিকেল 5:55। এরপরে যায় সকাল 9:30 একটা হচ্ছে তাম্বারাম স্পেশাল ফেয়ার, এটা হচ্ছে সকাল 9টায়, এটা তাম্বারাম পর্যন্ত যাবে। এরপরে হচ্ছে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, এটা 11:55, রাত 11:55 ছাড়ে তাম্বারাম পর্যন্ত যায় সেটা। এরপরে হচ্ছে শালিমার থেকে একটা যায়, শালিমার থেকে রাত 11:45 একটা ট্রেন ছেড়ে যায়। এই হচ্ছে এই রুটে। আমরা কিন্তু ইচ্ছা করলে অন্যান্য জায়গা, যেমন আমরা হাওড়া থেকে নিউ দিল্লি যদি দেখি, বা নিউ দিল্লির আশেপাশে যতগুলো এখানে স্টেশন দেখা যায়, যেমন দিল্লি স্পেশাল ফেয়ার, সামার স্পেশাল, এই ট্রেনগুলো এই রুটে চলাচল করে। হাওড়া জংশন থেকে শিয়ালদা থেকে যায়, শিয়ালদা থেকে ছেড়ে যায়। শিয়ালদা তো সম্বন্ধে আপনাদের ধারণা হচ্ছে হাওড়া থেকে যায়। তারপরে হচ্ছে শিয়ালদা সাঁতরাগাছি থেকে যায় সকাল 10টা যায়। এই ট্রেনগুলো যায়, আপনারা এই ট্রেনগুলো ভ্রমণ করতে পারবেন। এরপরে আমরা যদি হাওড়া থেকে আমরা যদি তিরুপতিতে অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ অন্ধ্রপ্রদেশে যাওয়ার জন্য তিরুপতি, এটা সাধারণত চেন্নাই থেকে 200-300 কিলোমিটার আগে। এই রুটে ট্রেনগুলো আছে। তারপরে আমরা দেখবো চেন্নাই থেকে যদি আমরা দিই উত্তরপ্রদেশ দেখুন, আমরা দেব মুম্বাই সেন্ট্রালে যদি আমরা দিই, মুম্বাই সেন্ট্রালে কিনা বলে এই ট্রেনগুলো এই রুটে এই ট্রেনগুলো আছে। তারপরে আমরা যাব টিকিটের বেলায়। এগুলো আমরা টিকিট হাওড়া থেকে আমরা যদি আপনার চেন্নাই দিই, এমজিআর চেন্নাই সেন্ট্রালে যদি আমরা জেনারেল কোটা দিব, 6 তারিখ আজকে, 6 তারিখের জন্য তো টিকিট পাওয়া সম্ভবই না। আমরা সেটাকে একটু মডিফাই করে নেব, ডেটটা চেঞ্জ করে দেব। আমরা দেব, মনে করেন যে আমরা ডেটটা দেব 19 তারিখ। 19 তারিখ রোববার পড়ে। দেখেন 19 তারিখ এই মাসে, জুলাইয়ের 19 তারিখ যদি আমরা টিকিট খুঁজতে দেখি, প্রথম ট্রেনটি কিন্তু তাদের টিকিট বিক্রি বন্ধ করে দিতে, অর্থাৎ আপনি ওয়েটিং লিস্টের টিকিট পাবেন না, রিগ্রেড করে দিতে, অর্থাৎ কোনো টিকিট আর বিক্রি হবে না। দ্বিতীয় হামসফর, এটাও কিন্তু রিগ্রেড করে দিতে, করমন্ডল এক্সপ্রেস বাই করমন্ডল ওয়েটিং লিস্ট 67 নং ওয়েটিং লিস্টে আছে, বাট টিকিট পাওয়া কল্পনার বাইরে। তারপরে হচ্ছে পরে টিকিট 49 নম্বর ওয়েটিং লিস্টে আছে। তারপরে হচ্ছে চেন্নাই মেল রাত 11:45, যেটা 11:45 ভাই 52 নম্বর ওয়েটিং লিস্টে আছে। তারপরে হচ্ছে রাত 11:45 আর একটা 70 নম্বর ওয়েটিং লিস্টে আছে। তারপরে আমরা যাব আপনার 28 তারিখ বা 30 তারিখ যাব, জুলাইয়ের 30 তারিখ দেখবো কি হয়। দেখেন প্রথম ট্রেনটি তারা কিন্তু রিগ্রেড করে দিছে, এতে স্লিপার, জেনারেল স্লিপারের কোনো টিকিট নাই। পরেরটি হচ্ছে 6 নম্বর ওয়েটিং লিস্টে, অর্থাৎ এটা পাওয়ার সম্ভাবনা আছে। আপনার আরএসিতে চলে যেতে পারেন, আরএসি পেতে পারেন। এরপরে করমন্ডল এক্সপ্রেস ওয়েটিং লিস্ট 26-এ আছে। ভাই এখান থেকে আপনি চলে যেতে পারবেন আরএসিতে, ঠিক আছে না? আরএসি হচ্ছে কি, আরএসি হচ্ছে আপনি একটা স্লিপারের 2 জন বসবেন, যিনি কনফার্ম করছেন যে টাকা দিয়ে আপনি আরএসিতে, কিন্তু সেই টাকায় পেমেন্ট করছেন, বাট আপনি একটা সিটের অর্ধেক পাবেন, একটা স্লিপারের অর্ধেক পাবেন। 2 জন বসবেন একটা স্লিপারে। তো এটা হচ্ছে ওয়েটিং লিস্ট 9 থেকে 6 কিন্তু আপনি আরএসিতে চলে যাবেন।
তারপরে চেন্নাই মেল ওয়েটিং লিস্ট নয়, আরএসিতে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন পর্যন্ত কনফার্ম কোনো টিকিট পাইনি। তারপরে দিলে আগস্টের 10 তারিখ দেখবো, ঠিক আছে না? আগস্টের 10 তারিখে অ্যাভেলেবেল দেখাচ্ছে কিছু। দেখেন আগস্টের 10 তারিখেও কিন্তু এখানে ওয়েটিং লিস্টে আছে, রাত 12টা 2 মিনিটে ছেড়ে যাবে, সেই ট্রেন ওয়েটিং লিস্টে আছে। এটা 3E তে আছে এবং 3E এবং 3A এর মধ্যে পার্থক্য হচ্ছে 3E তে কয়েকটা সিট বেশি থাকে, এটাই হচ্ছে পার্থক্য, এবং ভাড়া 100 টাকা ডিফারেন্স। এরপর এটা রিগ্রেট করে দিচ্ছে ভাই, আগস্টের 10 তারিখে রিগ্রেট করে দিছে, এটা ভাবতে অবাক লাগে। আমরা করমন্ডল দেখবো, করমন্ডল RSC 1 এ আছে, অর্থাৎ RSC 1 মানে আপনি যদি RSC 1 এর টিকিট নেন তাহলে 100% আপনি কনফার্মে চলে যেতে পারবেন, অর্থাৎ একটা স্লিপার আপনি পাবেনই অবশ্যই, কারণ হচ্ছে RSC 1 এ আছে। দেখেন পরটা কিন্তু ওয়েটিং লিস্টে 8 এ চলে গেছে। চেন্নাই মেল অ্যাভেলেবেল ভাই, 119টা সিট এখনো আছে, 119টা সিট এখনো আছে, হচ্ছে অ্যাভেলেবেল। অর্থাৎ আপনি এখন টিকিট কাটলেই কিন্তু আপনি একটা কনফার্ম স্লিপার পেয়ে যাবেন। তারপরে 3E তো অ্যাভেলেবেল আছে। এরপর দেখেন এসি, 3 টিয়ার এসি কিন্তু RSC তে চলে গেছে, অ্যাভেলেবেল নাই। 2 টিয়ারে অ্যাভেলেবেল আছে, 1 এসিতে কিন্তু অ্যাভেলেবেল আছে। তাহলে দেখেন টিকিট কাটাটা কতটা জটিল। এখানে 1 মাস 2 মাস আগেও কিন্তু অনেকে টিকিট কাটে রেখেছে, বাট এইগুলোতে যাওয়ার কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে? তো এখন বুঝতে পারলেন যে ভারতের রেলওয়ের টিকিটটা কত কঠিন বা কত জটিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।